নমস্কার, আমি স্বাগত সহমত বাংলার একটা নতুন স্পোর্টস সেগমেন্টে আপনাদেরকে ওয়েলকাম। আজকে সেটআপটা কি একটু আলাদা রকম লাগছে? লাগারই কথা, কারণ আজকে না ঠিক কোনো ম্যাচ অ্যানালিসিস নিয়ে আসিনি। আজকে এসেছি একটু আড্ডা মারতে, একটু গল্প করতে, এই একটা খুব ভালো টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে। টপিকটা কি সেটা একটু পরে বলছি। আগে যখন আড্ডার কথা হলো তাহলে সঙ্গীতও দরকার। তাহলে আজকে আমার সঙ্গী আমার দাদা, ক্রিকেট প্রেমী এবং ক্রিকেট নিয়ে একটু আধটু অ্যানালিসিস করতে ভালোবাসে, অভিজিৎ বোস ওরফে রানাদা। নমস্কার। রানাদা, আমি কিন্তু থ্রু আউট ভিডিও রানাদাই বলবো, কারণ অভিজিৎ দা বলাটা কিন্তু আমার মুখে আটকে যাবে। না না, এটাতে ভালো হলো যে আমিও বেশি কমফোর্টেবল হবো তোর সঙ্গে। ঠিক আছে। আচ্ছা রানাদা, আমি তার আগে শুরু করার আগে রানাদার ব্যাপারে একটা দুটো জিনিস বলি। রানাদা নিজেও ক্রিকেট খেলে এবং খেলতো, এক সময় খেলতে, এখনো সময় হয়ে ওঠে না। এবং ক্রিকেট প্রেমী থেকে কেন অ্যানালিসিস বললাম, একটা কথা আমি বলতে চাই যে অনেকেই না ক্রিকেটটাকে ভালোবাসে। আমরা ভারতের জায়গায়, আমরা ভারতে ক্রিকেটকে না ভালোবাসে, কিন্তু ইনফরমেশন নিয়ে ক্রিকেটকে ভালোবাসা কিন্তু খুব কম মানুষের মধ্যে থাকে। সেইখানেই আমরা রানাদার একটা মিল ভালো ম্যাচ করে, সেখান থেকেই আজকে আমাদের যে আমরা সেগমেন্টটা করছি তার যে চিন্তাধারাটা সেখান থেকেই এসছে। এবং এটা কিন্তু পুরোপুরি আড্ডার চলে হবে। হ্যাঁ একদম। তো আমরা প্রথমে টপিকটা আসি। নিশ্চয়ই। আজকের টপিক হচ্ছে WPL, মানে উইমেন প্রিমিয়ার লিগ। আমাদের আচ্ছা, উইমেন প্রিমিয়ার লিগের আগে আমাকে বলো যে ক্রিকেট যে বিশ্বকাপটা হলো মেয়েদের, সেটা নিশ্চয়ই তুমি পুরো ফলো করেছো। 100%। ইন্ডিয়া জিতলো, এবং এটা বলো যে কেমন লাগলো ইন্ডিয়া জিতলো? কেমন লাগলো মিন্স শুধু আমি কেন, পুরো ভারতবাসী সেদিন সেলিব্রেট করেছে। সেলিব্রেশন অফ ক্রিকেট, সেলিব্রেশন অফ উইমেন্স ক্রিকেট। একদম নাম্বার 1। নাম্বার 2, আমি দুটো তথ্য ইনফরমেশন এখানে দিতে চাই। এই যে ওয়ার্ল্ড কাপ ফাইনালটা খেলা হলো, অ্যাজ পার জিও হটস্টার 186 মিলিয়ন ভিউয়ার্স ছিল, which is highest ever for the women's cricket, and যেটা কিনা ট্যালি করছে মেন্স T20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের সঙ্গে, যেটা হাইয়েস্ট ছিল। আরে বাপ, এটা 1 নম্বর। 2 নম্বর, তুই নিশ্চয়ই জানিস যে 2026-এ জুন মাসে ইংল্যান্ডে T20 ওয়ার্ল্ড কাপ হতে চলেছে মেয়েদের। হ্যাঁ একদম। তার জন্য এখন থেকে যে টিকিটের সার্চ চলছে, দ্যাট ইজ 171% হাইয়ার দেন আদার্স। আরে লাস্ট ইয়ার। দেখো, এই জন্য কি বললাম, অ্যানালিসিস কেন বললাম প্রথমে, তার প্রমাণটা কিন্তু তোমরা পেয়ে গেলে। এই যে তথ্যগুলো, এটা কিন্তু আমার কাছেও ছিল না, তো থ্যাংক ইউ এটা দেওয়ার জন্য। আচ্ছা, উইমেন প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে, এবং যেহেতু ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছে, তো অবভিয়াসলি হাইপটা অনেক বেশি। তোমার এক্সপেকটেশন কি এবছরের উইমেন প্রিমিয়ার লিগে? এই বছরে তো আমরা দেখেছি গ্যালারি ফুল হাউস ছিল। আগের বছরে হ্যাঁ, মানে না, এই বছরে রেকর্ড ইভেন 4,000 টাকার টিকিট 1,30,000 টাকা ব্ল্যাক মার্কেটিং। কি বলছো? রাইট। আচ্ছা, আর এটা আমার তথ্য না, এবি আনন্দের তথ্য। আচ্ছা আচ্ছা। তো তার ফলে দেখা যাচ্ছে মানুষের কিন্তু এখন মেয়েদের ক্রিকেটের প্রতি ক্রেজ অনেক বেড়ে গেছে। আর এইটার পরে তো এটা একটা উচ্চ, মানে স্কাই হাই। একদম এক্সপেকটেশন ইজ স্কাই হাই। একদম। তো আগেকার যে আইপিএল এর দর্শক আসন ভরানো নিয়ে যে সমস্যাটা ছিল, সেটা কিন্তু আমরা 2025-এর এই বছর থেকে দেখতে পাচ্ছি ইট হ্যাজ গন মাইলস অ্যাপার্ট। এখন অনেক বেশি ইন্টারেস্ট হবে। এখন মনে হয় প্রত্যেকটা মাঠেই, আগে যেমন শুধু দিল্লি বল বা মুম্বাই, এটা প্যাকড হাউস মোটামুটি থাকতো, অন্যগুলো হয়তো একটু খালি থাকতো, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে ওটা আরো পুরো প্যাকড হাউসই হবে প্রত্যেকটা খেলায়, এবং এক্সপেকটেশন আরো বেড়ে যাবে, আর কম্পিটিটিভনেস আরো বাড়বে। প্রশ্নটা জানা, যখন লিগ ক্রিকেটের, তো আইপিএল এ তো পুরো দেশ বিভক্ত, কিন্তু উইমেন্স প্রিমিয়ার লিগে তোমার ফেভারিট টিম কে? দিল্লি ডেয়ারডেভিলস। দিল্লি? একদম। কারণটা? নাম্বার 1 শেফালি বর্মা। আচ্ছা, রাইজিং স্টার। আমি ওকে মিন্স মেয়েদের বীরেন্দ্র সেবক বলে রাখি। আমিও মনে করি যে খেলার স্টাইলটা যে অতটাও, মানে পায়ের মুভমেন্ট নেই, কিন্তু মানে একটা মানে ব্যাপারটা পজিটিভ নোট যেটা প্রথমেই স্টার্টটা যেটা দিয়ে রাখে, সেটা হচ্ছে শেফালি। একদম। নেক্সট কারণ হচ্ছে জেমিমা রড্রিগেজ, অবভিয়াসলি জেমিমা। এন্ড থার্ড হচ্ছে মেগ ল্যানিং, ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন, ফর্মার প্লেয়ার। এবছর তো ছেড়ে দিয়েছে মেগ ল্যানিংকে।
তাও কি সাপোর্ট করবে দিল্লিকে তাও সাপোর্ট করব। ভারতীয় প্লেয়ারদের জন্য? শেফালি আছে, জেমিমা আছে। মেঘলানিকে নিতেও পারে, এরকম কোনো ব্যাপার না, হয়তো কম দামে আবার বাই আউট করতে হ্যাঁ, পারে। বাট ওদের কিন্তু আরটিএমটা নেই। আর টিএমটা নেই, রাইট? তো যদি যদি নিতে হয় তো কমে auction এ হ্যাঁ নিতে হবে। হ্যাঁ অকশনে নিতে হবে, আরটিএমটা ইউজ করতে পারবে। আচ্ছা, একদম ঠিক কথা। তো আমার তো জানলে বাবা, এবার তোমারটা বলো স্বাগত। দেখো, আমি জবে থেকে ক্রিকেট দেখতে মানে একটু একটু বুঝতে মানে শিখেছি, সেটা তুমি বলতে পারো 2003 বিশ্বকাপ ছেলেদের। আর তবে থেকেই ক্রিকেট ধ্যান জ্ঞান বলতে একজনকেই বলেছি, সচিন তেন্ডুলকার। তো যখন আইপিএল স্টার্ট হয়েছিল সচিন মুম্বাইয়ে, তো আমি মুম্বাইয়ের সাপোর্টার ছিলাম। মুম্বাইয়ের অনেক বাজে দিন দেখেছি, 8 নম্বর 7 নম্বরে ফিনিশ। এবং 2013-তে যখন মুম্বাই প্রথম জয় হয়, তোমাকে একটা ছোট্ট ফ্যাক্টর বলি মুম্বাইয়ের প্রতি আরো ভালোবাসা কেন। 2013-তে শুরুতে কিন্তু মুম্বাই 5খানা ম্যাচ পরপর হেরে গেছিল, জানো তো? হ্যাঁ, হ্যাঁ। রিকি পন্টিং ক্যাপ্টেন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কলকাতায় খেলতে এসে হঠাৎ করে প্রথম রোহিত শর্মাকে ক্যাপ্টেনশিপটা দেওয়া হয়। আর সেই ম্যাচে কিন্তু আমি স্টেডিয়ামে ছিলাম। তাই নাকি? একটু বৃষ্টি হয়েছিল বিকেলের দিকে, সন্ধ্যের ম্যাচ ছিল, আমি স্টেডিয়ামে ছিলাম। প্রথম আমরা জানি রিকি পন্টিং ক্যাপ্টেন হবে, হট করে দেখলাম রোহিত শর্মা ক্যাপ্টেন। প্রথমে একটু মনে হলো কি ব্যাপার, কিন্তু সেই দিনের পর থেকে কিন্তু রেস্ট ইজ হিস্ট্রি, আর মুম্বাইকে পেছনে ফিরে তাকাতে হয়নি। সেই বছর থেকে মুম্বাই চ্যাম্পিয়ন হলো একদম। এবং তারপর থেকে ছেলেদের ক্রিকেটে যেটা, কিন্তু মেয়েদের ক্রিকেটে মুম্বাইকে দেখো, আমি ফ্র্যাঞ্চাইজিকে ভালোবাসি প্লেয়ারের থেকেও বেশি। মুম্বাই ফ্র্যাঞ্চাইজিটা আমার ভালো লাগে, কিন্তু ফেভারিট প্লেয়ার আমি ফেভারিট প্লেয়ার আমার কিন্তু অবভিয়াসলি হরমনপ্রীত কৌর। কেন আমি বলি তোমাকে, তুমি আজকে যে ইন্ডিয়ান ক্রিকেটটা দেখছো, তুমি যদি একটু পেছনে যাও 2017 বিশ্বকাপে ইন্ডিয়ার ব্যাটিং স্টাইলটা কিন্তু এতটা অ্যাটাকিং ছিল না, তখন অনেক ডিফেন্সিভ ছিল ইন্ডিয়া। সেই সময় কিন্তু এই প্রথম অ্যাটাকিং অ্যাপ্রোচ দেখিয়েছিল আমাদের হরমনপ্রীত কৌর। আমার এখনো মনে আছে এলিস পেরিকে একটা লেগ সাইডে 6 মেরেছিল, মানে আমার ওই 6টা থেকে আমি মানে একদম ফ্যান হয়ে গেছিলাম হরমনপ্রীত কৌরের। সেই থেকে তো আমি সেই থেকে হরমনপ্রীত কৌরের ফ্যান। সেই থেকে আর মুম্বাই ইন্ডিয়ান্সে যখন নিয়েছে তখন তো আর কোনো কথাই নেই। তো মুম্বাই ইজ মাই টিম। চলো, ভেরি গুড। আচ্ছা, আমাকে বলো যে এই বছর যে একটা মেগা অকশন হচ্ছে, ঠিক আছে, সেখানে তুমি এটুকু তো জানোই যে মেয়েদের ক্রিকেটটায় অবভিয়াসলি প্রথমে বিগ ব্যাশ মেয়েদের ক্রিকেটটা ইন্ট্রোডিউস করে 2015-16-তে। তারপরে আমাদের ইংল্যান্ডে 100 আসলো। তারপরে আমাদের WPL স্টার্ট হয়েছে। তো নিশ্চয়ই পুরো লিস্ট দেখেছো কারা কারা রিটেন হয়েছে, হয়েছে। তো দর্শকদেরকে একবার আমরা এই লিস্টটা বলে দিই এবং একটু ডিটেলসটা দিয়ে দিই যে অকশনে যাওয়ার আগে যে টিমগুলো আছে তাদের কাছে পার্স কত প্লেয়ার আছে, পার্স কি আছে, আরটিএম কি আছে, সেটা তুমি একটু বলো। আচ্ছা, ফার্স্টে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটালস দিয়ে আমরা শুরু করি, ঠিক আছে? নিজের ফেভারিট টিম বলে শুরু করছে, চলো শুরু করো, কি আছে। তো দিল্লি ক্যাপিটাল যেটা রিটেন প্লেয়ার, তারা হচ্ছে জেমিমা রড্রিগেজ, শেফালি ভার্মা, অ্যানাবেল সাদারল্যান্ড, আচ্ছা, মেডিসন কেপ আর নিকি প্রসাদ। 5টা প্লেয়ার ওরা রেখে দিয়েছে। আর দিল্লি ক্যাপিটালস এর এখনো পর্যন্ত মানি স্পেন্ড হয়েছে 9.3 crore, আর ওদের পার্সে আছে 5.7। আচ্ছা, ঠিক আছে, ওকে। ওদের কোনো আরটিএম নেই। আরটিএম নেই, কারণ 5টা প্লেয়ার ওরা রিটেন করছে, অবভিয়াসলি। গুজরাট জায়ান্টস এর পরে আসি। আচ্ছা, তারা 2টো প্লেয়ারই রেখেছে, একটা হচ্ছে অ্যাশলি গার্ডনার আর বেথমনি। অ্যাশলি গার্ডনার আগেরবার ক্যাপ্টেন ছিল, ক্যাপ্টেন রাখতেই হবে। বেথমনি কিন্তু আমি তোমাকে বলছি বিভৎস ফর্মে রয়েছে। এখন বিবিএল চলছে, বিগ ব্যাশ চলছে মেয়েদের, এবং বেথমনি কিন্তু 2 দিন আগেই একটা ম্যাচে 100 করেছে। তো বেথমনি কিন্তু প্রাইম ফর্মে আছে এখন। ভেরি গুড। তো ওদের এখনো পর্যন্ত 6 কোটি টাকা স্পেন্ড হয়েছে। ওকে, পার্সে আছে 9 কোটি টাকা, যেটা সেকেন্ড হাইয়েস্ট ইন টার্মস অফ পার্স ওয়ালেট এই 5টা টিমের মধ্যে। থার্ড আছে মুম্বাই ইন্ডিয়ান্স, তোর ফেভারিট। চলে এসো। হ্যাঁ, রিটেন প্লেয়ার্স ওরাও 5টা রেখেছে। ওকে, ন্যাটলি স্কাইবার হচ্ছে কি আমাদের ইংল্যান্ডের আপাতত ক্যাপ্টেন, এবং তার সাথে সাথে দুর্দান্ত আমি বলি মানে 4 ওভার একদম ভালো বল করবে, মিডিয়াম পেস বল করবে, সলিড অলরাউন্ডার এবং প্রচন্ড হার্ড হিটার। মানে 3 নম্বরে যদি আমি বলি, মানে যদি তুমি পুরো উইমেন ক্রিকেটটাকে দেখো, এটা আমি জানি না খুব একটা মানে বিতর্কিত হবে কিনা, তবে যদি বিরাট কোহলিকে 3 নম্বরে যতটা তুমি সাস্টেনেবল মনে করো, উইমেন ক্রিকেটে কিন্তু ন্যাট সেভেন ততটাই সাস্টেনেবল। ওকে, হরমনপ্রীত কৌর একে নিয়ে কোনো কথা হবে না, আমাদের ইন্ডিয়ান ক্যাপ্টেন, অবভিয়াসলি। মুম্বাই ক্যাপ্টেন। হেলি ম্যাথিউস আমি তোমাকে বলি, হেলি ম্যাথিউস হচ্ছে অবভিয়াসলি ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন। স্পিনার বল, অফ ব্রেক বল করে এবং মুম্বাই হয়ে ওপেন করে, এবং কিন্তু মানে মুম্বাই যে স্টার্টটা পায় না, তাতে কিন্তু হেলি ম্যাথিউসের একটা বড় ভূমিকা আছে। আচ্ছা, অমনজিৎ কৌর আর জি কমলিনী।
আমনজিৎ কর তুমি জানো ওয়ার্ল্ড কাপ স্কোরেও ছিল। নিচের দিকে এসে একটু ভালো ব্যাটিং করে, শর্টস আছে এবং তার সাথে সাথে মিডিয়াম পেস বল করে। আর জি কামালিনী খুব মানে একটা খুবই ইয়াং ট্যালেন্ট রানাদা, জানো তো, মানে 18-19 বছর বয়স হবে মেয়েটি, এবং লেগি বল করে এবং নিচের দিকে এসে বাঁ হাতে ব্যাটও করতে পারে। কিন্তু রানাদা একটা প্লেয়ার আছে যাকে রিটেন করেনি মুম্বাই, আমি জানি সেটা পরে আসছে না, এটা পরে আসছে, এটা পরে সেগমেন্টে আসছে, ঠিক আছে? আগে রিটেন কারা হয়েছে সেটা আগে করে নি, এরপরে যেহেতু নিজের টিম গায়ে লাগে না বলতে বাধ্য হচ্ছিলাম। স্পেস দেবো বাবা, দেবো আমরা দেবো। তো মুম্বাইয়ের এখন আছে 9.25, ওকে, সরি 9.25 স্পেন্ড করেছে, 5.75 আছে ওদের কাছে। নেক্সট টিম হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, আরসিবি। ওকে, রিটেন প্লেয়ার্স এর মধ্যে স্মৃতি মান্দানা, রিচা ঘোষ, এলসি পেরি, শ্রেয়াঙ্কা পাটিল, চারজনই আমার যা মনে হয় রিটেন প্লেয়ার হওয়ার যোগ্য ছিল। আর সেরকম কারোর নাম মোটামুটি ভাবে বিতর্কিত ভাবে আসতে পারে, কিন্তু যদি টপ 4 হয় রিটেন প্লেয়ার তো তাহলে এরাই ছিল। কারণ স্মৃতি মান্দানা অবভিয়াসলি ক্যাপ্টেন, ওপেন করবে। রিচা ঘোষের মতো প্লেয়ারকে তো কেউ ছাড়বে না, কারণ কিপার প্লাস নিচের দিকে ইউটিলিটি ব্যাট। এলিস পেরি আমার যতদূর মনে হয় উইমেন মানে আমাদের এই WPL এ বিদেশিদের মধ্যে ম্যাট সিভারব্রান্ট এবং এলিস পেরি এমন দুজন ব্যাটসম্যান এবং প্লেয়ার যারা নিজেদের 100% দিয়েছে, পারফরমেন্স ওয়াইজ 100% কনসিস্টেন্ট এরা একদম। এবং তার সাথে শ্রেয়াঙ্কা পাটিল আগের বছর খেলতে পারেনি চোটের জন্য, না ওদের আনক্যাপ প্লেয়ার একটা রাখতেই হতো, সেই জন্য শ্রেয়াঙ্কা পাটিল। হ্যাঁ, কিন্তু শ্রেয়াঙ্কা পাটিল আগের বছর খেলতে পারেনি, কিন্তু এবছর শ্রেয়াঙ্কা পাটিল অবভিয়াসলি খুব ভালো অফ স্পিনার দরকার ছিল। এদের আরটিএম একটা আছে, হ্যাঁ আরটিএম একটা রয়েছে। আচ্ছা, লাস্ট হচ্ছে ইউপি ওয়ারিয়ার্স। ও তো একজনই, একটাই শান্ত করে দিয়েছে, পুরো ফাঁকা করে দিয়েছে। একটাই আনকাপ প্লেয়ার শ্বেতা শেখাওয়াতকে রেখেছে। কিন্তু আচ্ছা, ইউপি ওয়ারিয়ার্স নিয়ে আমি তোমাকে বলি, ইউপি ওয়ারিয়ার্স কিন্তু আগের বছর জানো তো একটা খুব স্ট্রং টিম ছিল। মানে তুমি যদি অন পেপার দেখো ইউপি ওয়ারিয়ার্স কে আগের বছর, তুমি যদি পুরো টিমটা দেখো, আমার মনে হচ্ছিল ইউপি ওয়ারিয়ার্স অনেক ভালো পারফর্ম করবে। কিন্তু আবার ওই ক্রিকেটে বলে না যে পেপারে টিম আর মাঠে টিম দুটো আলাদা। ইউপি ওয়ারিয়ার্স কিন্তু আগের বছর সেরকম কিছু পারফর্ম করতে পারেনি, সেই জন্য এদের কাছে এবছরে ক্যাপি মানে স্যালারি ক্যাপটা অনেক বেশি, 14.5 অনেক বেশি বলে। বেস্ট স্যালারি ক্যাপ নিয়ে এরাই যাচ্ছে, মানে নতুন করে পুরো সাজাবে নতুন ভাবে। আচ্ছা, এবার রানাদা তুমি তো সমস্ত প্লেয়ার দেখেছো যারা আসছে মানে অকশন, হ্যাঁ, এমন কোন প্লেয়ার তোমার মনে হচ্ছে যে শকিং লাগছে তোমার, যে এ কেন রিটেন হলো না, কিংবা এ রিটেন হওয়া উচিত ছিল? প্রত্যেকটা টিম, আমি প্রত্যেকটা টিম ওয়াইজ আসবো, প্রত্যেকটা টিম থেকে তুমি আমাকে একটা দুটো এরকম নাম বলো যে তোমার মনে হবে কি যে একে কিন্তু রিটেন করতেই পারতো, মানে জায়গা থাকলে একে রিটেন করা যেত। এরকম তুমি আমাকে একটা দুটো নাম বলো যেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। ফার্স্টেই যার নাম আসবে মুম্বাই ইন্ডিয়ান্সের এমিলিয়া কের। এই যে তুমি বললাম কিছুক্ষণ আগে যে একজনের উপর একটা প্লেয়ারকে নিয়ে রিটেন করেনি বলে আমার রাগ, এই হচ্ছে এমিলিয়া কের। এমিলিয়া কের আমি বলি দাদা, নিউজিল্যান্ড থেকে আসে, দুর্দান্ত লেগ স্পিনার। এবং আগের বছর মুম্বাইয়ের একটা সব থেকে বড় প্রবলেম ছিল ওপেনিং, কারণ মুম্বাইয়ে যে ওপেনিং স্লট যেখানে ইয়াস্তিকা ভাটিয়া এতদিন খেলতো, ইয়াস্তিকা ভাটিয়া কিন্তু পারফরমেন্স একদম খারাপ ছিল। তো ইয়াস্তিকা ভাটিয়াকে ওরা টিমেও রাখছিল কিন্তু নিচের দিকে ট্রাই করছিল, আর অ্যামেলিয়া কারকে তুলে এনেছিল ওপেনের জন্য। অ্যামেলিয়া কার কিন্তু একটা দুটো ম্যাচে ওপেনে স্টার্ট দিয়েছে, কিন্তু অ্যামেলিয়া কার নিউজিল্যান্ডের ওই কিন্তু 4-5 এরকম জায়গায় খেলে, তিনেও খেলে, ওপেন করে না। তো সেক্ষেত্রে অ্যামেলিয়া কারের পারফরমেন্স অতটা ভালো যায়নি, কিন্তু বলে ভালো গেছে, লেগি বল দারুণ বল করে, কিন্তু বলে ভালো গেছে, কিন্তু এটা যায়নি। জেস জোনাসন আর একটা প্লেয়ার। জেস জোনাসন দেখো আগের বছর আসেনি, এবছর আসবে কিনা যথেষ্ট সন্দেহ ছিল, যদিও বা বিবিএল খেলছে, বিগ ব্যাশ লিগ কিন্তু খেলছে, হ্যাঁ ভালো ফর্মেও আছে, তো দেখা যাক জেস জোনাসন অবভিয়াসলি। হ্যাঁ, ওর তো ইনজুরি অ্যাভেলেবিলিটি এটা একটাই চিহ্ন আছে। দেখো অস্ট্রেলিয়ান প্লেয়ারদের এটা থাকে, কতটা ইনজিওর, কতটা আসতে চায় না সেটা বিতর্কিত, বাট এনি টাইম শি ইজ অ্যান অ্যাসেট টু দ্য টিম। একদম তাই, যদি আসে খেলে তাহলে অ্যাসেট। লরা উলভার্ট, আরে বাপরে, লরা উলভার্ট আমার কাছে সব থেকে বিতর্কিত। আচ্ছা, তোর কি মনে হয় না যে এই রিটেনশন লিস্টটা যদি ওয়ার্ল্ড কাপের পরে হতো তাহলে পুরো চেঞ্জ হয়ে যেত? কিছু প্লেয়ারের ক্ষেত্রে, বিশেষ করে লরা উলভার্টের ক্ষেত্রে চেঞ্জ হতো। যে ড্রিম ফর্মে লরা উলভার্ট রয়েছে এবং মানে ফাইনালেও 100 করেছে, তো আমার মনে হয় লরা উলভার্টকে কিন্তু ছাড়তো না। মানে যেভাবে মানে আমার যতদূর মনে হচ্ছে গুজরাট কিন্তু লরা উলভার্টকে ছাড়তো না।
সেম গোজ উইথ আরেকটা প্লেয়ার আছে, তুমি বলো। আর একটা হচ্ছে তোর ফিবি লিচফিল্ড। আরে দারুণ দারুণ, সত্যি কথা। ফিবি লিচফিল্ড অবভিয়াসলি অস্ট্রেলিয়ার ওপেনার, বাঁহাতি প্লেয়ার, তাবড়তোড় ব্যাট করেছে পুরো ওয়ার্ল্ড কাপে, দারুণ ফর্মে রয়েছে। তো দুটো বড় নাম যাদেরকে গুজরাট ছেড়ে দিয়েছে। তার মানে ওদের তো আরটিএম আছে, ওরা লরা উলফার্টকে নিতেই পারে। আমার যতদূর মনে হচ্ছে রানাদা, লরা উলবার্ট কিন্তু গুজরাটে ফেরত যাবে না, কারণ পার্স যা কথা বলছে। ইউপি ওয়ারিয়ার্স কিন্তু প্রথম কথা সব থেকে বেশি পার্স আছে, দ্বিতীয় কথা ইউপি ওয়ারিয়ার্স এর কিন্তু ক্যাপ্টেন দরকার। রাইট। দেখো সাউথ আফ্রিকার তো গুজরাটে আছে, অলরেডি গুজরাটে ক্যাপ্টেন রয়েছে গার্ডনার, আর মানে সাউথ আফ্রিকার ক্যাপ্টেনশিপ করে। আর আগের বছর কিন্তু গুজরাটের খুব ভালো টিম থাকা, ইউপির ভালো টিম থাকা সত্ত্বেও শুধুমাত্র ক্যাপ্টেন্সি, দীপ্তি শর্মা পুরো ক্যাপ্টেন্সির জন্য কিন্তু অনেকগুলো ম্যাচ ওরা হেরেছে। অতএব ইউপি কিন্তু ক্যাপ্টেন খুঁজবে, আর ক্যাপ্টেন খুঁজলে যা পয়সা ইউপির কাছে আছে, আমার মনে হচ্ছে লরা উলবার্ট কিন্তু ইউপিতে যাচ্ছে এবছর। ওকে। ডেন্ডা ডটিন, ডিএন্ডে ডটিন অবভিয়াসলি ওয়েস্ট ইন্ডিজের, এখন আন্তর্জাতিক ক্রিকেট খেলছে না, কিন্তু সমস্ত জায়গায় লিগ গুলো খেলছে। যেদিন ডিএন্ডে ডটিন ব্যাট করবে, যারা ক্রিকেট দেখে তারা জানে সেদিন অন্য কোনো ব্যাটসম্যান লাগবে না। সেদিনকে উনি একাই এমন প্লেয়ার যে কোনো ম্যাচ খতম করার একা ক্ষমতা রাখে, সব থেকে বড় টোটাল সেট করারও ক্ষমতা রাখে। ওয়ার্ল্ড বস বলে বাই দা ওয়ে নিজেকে ডিএন্ডে ডটিন। ইয়েস, ওয়ার্ল্ড বস। ডিএন্ডে ডটিনও একটা শকিং রিলিজ বলতে পারে। আর একটা শকিং রিলিজ লাগছে আমার কাইরন ন্যাভগেট। কিরণ নাগভের, বাপরে বাপ, সত্যি একটা শকিং রিলিজ। কারণ আগের বছর ইউপি যে কটা ম্যাচে ভালো শুরু করেছে, আমি মানছি কিরণ নাগভের প্রথম দিকে, মানে কিরণ নাগভের ইন্ডিয়ান প্লেয়ার প্রথম কথা, একটা ওই শেফালি বর্মার মতোই প্রচন্ড হার্ড হিটার, এবং শুরুতে একটা বড় রান, যে পাওয়ার প্লেতে তোমাকে একটা বড় শুরু দেওয়া ক্ষমতা কিরণ নাগভের রাখে। এবার কিরণ নাগভেরকে ইউপি এই হিসেবে ছেড়েছে আরটিএম কার্ডে নেবে না, আবার মানে ইয়েতে তোমার অকশনেও কম পয়সায় তুলে নিতে পারে। আমার মনে হয় ইউপি কিন্তু কিরণ নাগভেরকে ছাড়বে না। সোফিয়া এক্লিস্টন কেন ছাড়লো বলো তো? ওয়ার্ল্ড বেস্ট স্পিনার, কিন্তু কোনো কারণ আছে? মানে আমি মনে করি যদি দুটো প্লেয়ার রাখতে হতো, তুমি একটা ইন্ডিয়ান আনকা প্লেয়ার, তুমি একটা ফরেন প্লেয়ার যদি রাখতে, সোফিয়া এক্লিস্টন তো এমন একটা প্লেয়ার কেউ হাতছাড়া করতে চাইবে না, কেউ করবে না, কারণ 4 ওভার বল মানে তো ওর খুবই ইকোনমিক্যাল বল প্লাস এফেক্টিভ। এবং লাস্টের দিকে তুমি লক্ষ্য করবে, আগের বছর সোফিয়া এক্লিস্টন দুখানা ম্যাচ নিজে ব্যাটে চেস করে জিতিয়েছে লাস্টের দিকে, মানে প্রায় হেরে যাওয়া ম্যাচ ভালো ব্যাটিং করে কিন্তু সোফিয়া এক্লিস্টন জিতিয়েছে ইউপিকে। তো সোফিয়া এক্লিস্টনকে ছাড়লো, এটা কিন্তু একটা শকিং ব্যাপার। ওকে, তোর মতে, আমার মতে এগুলো বেরোলো, তোর মতে শকিং রিলিজ কার কার মনে হয়? আমার মতে দেখো, তুমি তো মোটামুটি সবই বলে দিলে বিদেশিদের কথা, দেশি প্লেয়ারদের কথাও তো একটু ভাববো। হ্যাঁ, তো একটা দুটো নাম বলি দেশি প্লেয়ারদের মধ্যে, আমার মনে হয় তাদেরকে রাখা উচিত ছিল, কিংবা তাদেরকে আবার জায়গা করতে পারে। সবার আগে আমি নাম বলবো আমার শিখা পান্ডে। আচ্ছা, শিখা পান্ডে দিল্লির হয়ে আগের বছর দারুণ শুরু করেছিল, ওপেনের দিকে বল, ডেথে বল, দুটোতেই শিখা পান্ডে কিন্তু এফেক্টিভ। তো শিখা পান্ডেকে দিল্লি ছেড়েছে, আই ডোন্ট নো, মেবি আরডিএম এ নেবে, কিংবা মেবি কম টাকায় আছে ওর হাতে, কম টাকায় চাইছে, কিন্তু শিখা পান্ডের পিছনে কিন্তু আরো টিম যাবে। আমি বলছি, যেহেতু মুম্বাই ইন্ডিয়ান্স শাবনাম ইসমাইলকে ছেড়ে দিয়েছে, এবং শাবনাম ইসমাইলের কেরিয়ার প্রায় শেষের দিকে, আন্তর্জাতিক ক্রিকেট খেলছে না, সমস্ত লিগেও খেলছে না, মুম্বাই যদি পেসার খোঁজে তাহলে কিন্তু মারপিট মুম্বাইয়ের সাথে দিল্লির হতে পারে শিখা পান্ডে। তাহলে আরেকটা নাম আমি বলি, হার্লিন দেওয়াল। হার্লিন দেওয়াল অবভিয়াসলি ইন্ডিয়া টিমের অংশ, ভেতরে মানে স্কোয়াডে থাকে, সুযোগ পেলে খেলে, ভালো খেলে, মানে তুমি বলতে পারো মিডিল অর্ডার মোটামুটি তোমার ধরে নাও 3-4-5 যদি হার্লিন দেওয়াল খেলে, একটা ভালো স্ট্রাইক রেটে খেলে এবং দুর্দান্ত ফিল্ডার। তো হার্লিন দেওয়ালকে গুজরাট দেখা যাক কি করে। হার্লিন দেওয়াল গুজরাটে থাকতেও পারে, অন্যদিকেও যেতে পারে, বলা যায় না। আরেকজনের নাম আমি বলবো, দ্যাট ইজ রেণুকা সিং ঠাকুর। ওয়ার্ল্ড কাপে আমাদের স্টার বোলার, দারুণ ফর্মে ছিল, 100 এখনো আছে। রেণুকা সিং ঠাকুরকে দেখে আমার অনেকটা আলাদা দীপক চারের কথা মনে পড়ে, যে রেণুকা সিং ঠাকুর পেছনের দিকে একটু ইকোনমিটা নষ্ট হয়ে যায় যখন ডেথ, মানে শি ইজ নট এ ডেথ ওভার বোলার না, কিন্তু প্রথম 6 ওভারে রেণুকা সিং ঠাকুরের মতো এফেক্টিভ বোলার ইন্ডিয়াতে এখন নেই। যে সুইং রেণুকা সিং ঠাকুর দেয়,
সেই সুইং এর সেই রকম ক্যাপাবিলিটি বোলার কিন্তু ইন্ডিয়ার কাছে এখন নেই। মানে ও হচ্ছে ফার্স্ট ফেজের বোলার। একদমই তাই। আচ্ছা দাদা, এটা তো গেল যে আমাদের কাছে যেগুলো শকিং লাগছে। এবার আমি তোমাকে জিজ্ঞেস করব যে টোটাল যে লিস্টটা তুমি দেখলে, হ্যাঁ, সেই লিস্টে এমন কিছু বিগ প্লেয়ারদের নাম তুমি আমাকে বলো যার পিছনে একাধিক টিম যাবে। দীপ্তি শর্মা। দীপ্তি শর্মা, ঠিক। মানে লাস্ট ওয়ার্ল্ড কাপের যদি ওর পারফরমেন্স অন বেসিস বলিস, তাহলে বলবো দীপ্তি শর্মার পেছনে অনেক টিমই যাবে। ওকে, দীপ্তি শর্মা আমি মনে করি এখনো অব্দি WPL এ নিজের বেস্টটা দিতে পারে। মানে একটা দুটো ম্যাচ উইনিং পারফরমেন্স রয়েছে, কিন্তু যে এফেক্টটা স্মৃতি মান্দানা ফেলেছে, যে এফেক্টটা হার্লিন ফেলেছে, কিংবা আমাদের জেমিমা ফেলেছে, কিংবা আমাদের ক্যাপ্টেন হরমনপ্রীত ফেলেছে, সেই অনুযায়ী দীপ্তি শর্মা কিন্তু WPL এ এখনো অব্দি নিজের বেশ ছাপটা ফেলতে পারেনি। মানে এমন কোন সিজন হয়নি যে আমি বলবো যে এই সিজনে কিন্তু দীপ্তি শর্মাই তার টিমকে পুরোপুরি ভাবে মানছি, বাট একটা জায়গায় কন্ট্রাডিক্ট করছি। দীপ্তি শর্মা এনি ডে, এনি গিভেন ডে, শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। একদমই তাই, আমি তো বলছি ট্যালেন্ট আছে, and she is a match winner. একদমই। কিন্তু WPL এখন অব্দি সেরকম কিছু, মেবি দিস ইয়ার, হ্যাঁ আমি সেটাই বলছি, বলা যায় না, বাট she will be the most targeted player, one of the most targeted player by the most of the teams. নেক্সট আমার যেটা মনে হয় নেথিন ডি ক্লার্ক। নেথিন ডি ক্লার্ক, ওহ মাই গড। নেথিন ডি ক্লার্কের কথা যারা ইন্ডিয়ান ফ্যান তারা নেথিন ডি ক্লার্ককে খুব ভালো করে চিনে গেছে, কারণ ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজে সাউথ আফ্রিকার সাথে যে ম্যাচটা ছিল, মানে আমার মনে হয়েছিল যে জিতে গেছি, আর কেউ নেই, বার করে দিল, কেউ নেই পেছনে। কিন্তু নেথিন ডি ক্লার্ক কিন্তু নিচে এসে এমন একটা ইনিংস খেললো যে আমাদের হাত থেকে ম্যাচটা বের করে নিয়ে গেল। বিগ হিটার, এবং তার সাথে সাথে নিচের দিকে এসে অনেকটা ডিচাকোস টাইপের প্লেয়ার, কিন্তু 3-4 ওভার কিন্তু বলও দেয়। ইউটিলিটি প্লেয়ার, ওকে মাঝখানে 2-3 ওভার বল করাবে, তাহলে কিন্তু উইকেট টেকিং বোলার হিসেবেও সাবিত হতে পারে। আমার আরেকটা প্লেয়ার মনে হয় ইয়াস্তিকা ভাটিয়া। ইয়াস্তিকা ভাটিয়া অনেকটা ডিবেটেবল আলাদা, কারণ দুটো সিজন ধরে কোনো ফর্ম নেই। ইন্ডিয়া টিমে একসময় স্মৃতি মান্দানার সাথে ওপেন করতো, ইন্ডিয়া টিম থেকেও বহুদিন দূরে রয়েছে, কারণ তার জায়গাটা এখন প্রতীক আলাওয়াল আর শেফালি বর্মা নিয়ে নিয়েছে। মিডল অর্ডারেও খুব একটা স্থান পাচ্ছে না, কারণ জায়গা নেই। ডোমেস্টিকে এই বছর ফর্মটা একটু ভালো, তো IPL এ কি করে না করে WPL এ সেটা দেখার বিষয়। ওকে, এন্ড হোয়াট অ্যাবাউট শবনম ইসমাইল? শবনম ইসমাইল ওই একই গল্প, যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরপ্রাপ্ত। এরকমও নয় যে সব কটা লিগ খেলছে, কিছু যেমন আমাদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ মেয়েদের যেটা হয় সেটা খেলেছে। বিগ ব্যাশে আছে টিমে, কিন্তু এখনো অব্দি খেলায়নি ওকে। এখন তার ফর্ম কি না কি সেটাও একটু আধটু ভেবে দেখতে হবে। তবে শবনম ইসমাইলের পেছনে কেউ তো মানে যদি লং টার্মে কেউ না দেখে, কেউ যদি এটা ভাবে আমার একটা ব্যাকআপ প্রেসার দরকার যারা যে নেক্সট 1-2 বছর ম্যাক্সিমাম আমাকে সার্ভ করবে, তাহলে সেই টিম শবনম ইসমাইলের পিছনে যেতে পারে, যেমন ইউপি ওয়ারিয়র্স। ওকে, মেগ ল্যানিং। আমার তো মনে হয় RCB, ইউপি, গুজরাট তিনটেই যাবে এর পেছনে, যেতে পারে আমরা। কারণ মেগ ল্যানিং, তুমি যদি একটুখানি রিটেনশন লিস্টটা দেখো, আমি তোমাকে বলি যে রয়্যাল চ্যালেঞ্জারের কাছে কিন্তু স্মৃতি মান্দানা আছে, কিন্তু তার সাথে কিন্তু কোন রকম মানে স্টেবল ওপেনার তারা এখনো অব্দি খুঁজে পায় না। সেম গোজ উইথ মুম্বাই। এবং ইউপির কাছে তো সবাই ওপেন, ইউপি তো পুরো টিমই বানাতে হবে ওদেরকে, ইউপিকে তো পুরো টিমই বানাতে হবে। কিন্তু যাদের কাছে অলরেডি একটা ওপেনার আছে কিন্তু তারপরে নেই, যেমন মুম্বাইয়ের কথা আমি তোমায় বলি, মুম্বাই কিন্তু যেভাবে টিমটা তৈরি করছে, আমার যতদূর মনে হচ্ছে মুম্বাইয়ের কিন্তু প্রথম দিকে যাদের 4টে বিদেশি খেলাবে, সেটা কিন্তু তারা ব্যাটসম্যান এবং অলরাউন্ডার চাইছে, এবং যে বোলিং অ্যাটাকটা সেটা পুরোপুরি ইন্ডিয়ান তৈরি করার চেষ্টা করছে তারা, আমার মনে হচ্ছে মুম্বাইকে দেখে। তো মেগ ল্যানিং কিন্তু অনেকগুলো টিমের জন্যই একটা পিক হতে পারে। অ্যালিস ক্যাপসি। অ্যালিস ক্যাপসি আবার একটা বড় নাম, ইংল্যান্ডের প্লেয়ার, ওয়ার্ল্ড কাপে মানে খুব একটা ব্যাটিং এ কিচ্ছু করতে পারেনি, যদিও বা ব্যাটসম্যান, বয়স কম, 21 বছর বয়স। পাকিস্তানের সাইমাবু অনেকটা বলতে পারো ওই রকমই, কিন্তু বোলিং এ কিন্তু যেমন অবভিয়াসলি যার নাম নিলে, যে ক্রিকেটারটার নাম নিলে তুমি,
যে ব্যাটসম্যান হিসেবে টিমে খেলছে কিন্তু বোলিং এ পারফর্ম করছে। রাইট। তো অ্যালিস ক্যাপসিরো ইংল্যান্ড দলে অনেকটা সেরকমই ছিল, আগের বছরও একদম সেরকমই পারফর্ম করেছে, কিন্তু অ্যালিস ক্যাপসি কিন্তু এফেক্টিভ প্লেয়ার ব্যাটসম্যান হিসেবে। যদি যেদিনকে স্ট্রাইক করবে সেদিনকে কিন্তু অ্যালিস ক্যাপসি খতরনাক ব্যাটসম্যান। অরুন্ধতী রেড্ডি আমার মনে হয় যে ফ্রন্টলাইন পেসার। তো তুই যেমন বলছিস মুম্বাই ইন্ডিয়ান্স উপরের দিকে ব্যাটসম্যান বা ফরেন প্লেয়ার্স গুলো বেশি টার্গেট করে, একদম তলার দিকে ওরা বোলিং লাইন আপটা মেনলি ইন্ডিয়ান বোলিং লাইন আপ টার্গেট আমার করে। তাই মনে হচ্ছে এখনো। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে দে উইল গো ফর অরুন্ধতী রেড্ডি। রাধা যাদব অবভিয়াসলি ইন্ডিয়ান প্লেয়ার, অফ স্পিনার, তার সাথে নিচে একটু ব্যাটিংও করতে পারে। তো একটা দুটো টিম যাবে। আমার তো মনে হয় আরসিবি। আরসিবি মনে হচ্ছে তোমার? আমার মনে হচ্ছে আমরা প্রতিবেদনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং ফাইনাল একখানা প্রশ্ন রানা থাকে। আমরা 5টা টিম, তার মধ্যে 3টে টিমের ক্যাপ্টেন মোটামুটি ভাবে, 3টে না 3টে টিমের ক্যাপ্টেন আমরা মোটামুটি ভাবে জানি। কারণ মুম্বাইয়ের হারমান, তোমার আরসিবি স্মৃতি, আর জিজির অ্যাশগার্ডনার। এইবার তোমার সাথে আমার যেটা আরেকখানা মতের মিল হবে কি অমিল হবে, সেটা হচ্ছে বাকি দুটো টিমের ক্যাপ্টেন কারা হবে। ডিসির ক্যাপ্টেন তোমার টিম, ডিসির ক্যাপ্টেন কে হবে, এবং তার সাথে সাথে ইউপি কাকে ক্যাপ্টেন হিসেবে নিতে পারে। ডিসির ক্যাপ্টেন আমি যদি বলি জেমিমা রড্রিগেজ। জেমিমা একদম আপকামিং রাইজিং স্টার, হি ইজ এ সুপারস্টার রাইট নাও। ওকে, তো ম্যাডিসন কাপ বলছো না? যদি জেমিমা না হয় তাহলে ম্যাডিসন কাপ, বিকজ শি ওয়াজ অলসো ভাইস ক্যাপ্টেন। হ্যাঁ, সো দ্য ভাইস ক্যাপ্টেন, ম্যাচুরিটি আছে, এক্সপেরিয়েন্স আছে, দুটোই আছে। বাট আই উইল গো ফর জেমিমা ফর লং রান ডিসির জন্য। যদি ডিসি যদি লং রান দেখতে চাই তাহলে ইন্ডিয়ান ক্যাপ্টেন হিসেবে তুমি বলছো যে জেমিমা কে তুমি চাইছো? হ্যাঁ, ফর লং রান, ফর দ্য লং রান। জেমিমা দেখো এখনো অবধি ক্যাপ্টেনশিপের জন্য আমার মনে হয় জেমিমা এখনো অবধি রেডি নয়। যেখানে এক্সপিরিয়েন্স নেই, আমার মনে হয় কোনো না কোনো জায়গায় আগে ভাইস ক্যাপ্টেন হিসেবে একটা এক্সপিরিয়েন্স থেকে যদি, আমার মনে হয় যে ম্যাডিসন ক্যাপ কিন্তু ক্যাপ্টেন হিসেবে বেশি সুইটেবল হবে। বাকি তো ফ্র্যাঞ্চাইজিদের ডিসিশন। আর ইউপির কথা তুমি কি মনে করছো, কাকে নিতে পারে? দে উইল গো ফর লরা উলভার্ট ফর শিওর। আমারও ক্যাপ্টেন, আমারও একই মত। এবং তার সাথে আরেকজনও আছে, মেগল্যানিং। হ্যাঁ, মেগল্যানিং যদি কম পয়সায় পেয়ে যায় মেগল্যানিংকেও কিন্তু তারা ক্যাপ্টেন হিসেবে নিতে পারে। কারণ দীপ্তি শর্মাকে ক্যাপ্টেন যদি করতে হতো তাহলে কিন্তু তাকে রিলিজ করতো না। অতএব তারা দীপ্তি শর্মাকে ক্যাপ্টেন হিসেবে দেখছে না। তারা কিন্তু আমার মনে হচ্ছে লরা উলভার্টই তাদের জন্য সব থেকে ভালো, অথবা মেগল্যানিং। তাহলে আজকে এই অবধি রাখি, কারণ পরের সেগমেন্টে ভাঙতে হবে। সেগমেন্টে আবার আমরা আসবো। এবং আচ্ছা, দর্শকদেরকে জানিয়ে রাখি যে 15 তারিখ কিন্তু আইপিএল এর রিটেনশন লিস্ট আসছে। এটাও কিন্তু একটা বড় ব্যাপার। আইপিএল এর এই মেয়েদের মেগা অকশনটার পরে আইপিএল এর একটা মিনি অকশন আছে এবছর। তো প্রত্যেকটা দল তাদের কিন্তু একখানা করে রিটেনশন লিস্ট দেবে। প্লেয়ার ছাড়ছে, এবং রিটেনশন ছাড়াও আমরা বলি অনেকগুলো বড় বড় নিউজ আছে কিন্তু আইপিএল। যেমন একটা ছোট্ট খবর বলি, একটা বড় যেটা হেরফের হতে চলেছে, এখনো অব্দি অফিসিয়াল নয় কিন্তু সমস্ত জায়গা থেকে সূত্র থেকে খবর আসছে সঞ্জু স্যামসন, যে সঞ্জু স্যামসন কিন্তু সিএসকে ছাড়ছে, যাচ্ছে। সরি, সঞ্জু স্যামসন সিএসকে যাচ্ছে, রবীন্দ্র জাদেজা সিএসকে ছাড়ছে, এবং সে কিন্তু যাচ্ছে তোমার রাজস্থানে। এবং একা যাচ্ছে না, তার সাথে সাথে স্যাম কারানকেও নিয়ে যাচ্ছে। তো অফিসিয়াল স্টেটমেন্ট এখনো আসেনি, কিন্তু এটা 90% কনফার্ম হয়ে গেছে। এই যে মানে অফিসিয়াল হ্যান্ডেলে কিছুদিনের মধ্যে চলে আসবে। আচ্ছা, 15 তারিখ লাস্ট ডেট এই প্রত্যেকটা টিমের রিটেনশন লিস্ট দেওয়ার। তো একবার রিটেনশন লিস্টটা এসে গেলে তখন আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব। এবং আরেকটা খুব ভালো টপিক আপনাদের বলে রাখি যে ইন্ডিয়াতে কিন্তু সাউথ আফ্রিকা অলরেডি চলে এসছে। 14 তারিখ থেকে ফার্স্ট টেস্ট আমাদের ইডেনে, প্রায় 6 বছর পরে ইডেনে টেস্ট ক্রিকেট ফিরছে। তো সবাই খুবই এক্সাইটেড, আমরা কলকাতাবাসী হিসেবে আমরা এক্সাইটেড। তো সেই ম্যাচের অ্যানালিসিস নিয়েও আমরা আসবো, এবং এরপরে ওরা টি20ও খেলবে, ওয়ানডে খেলবে, সেটা নিয়েও আমরা একটা প্রতিবেদন করব। ঠিক আছে, তাহলে আজকে আমরা প্রতিবেদন এখানেই শেষ করছি। আচ্ছা, একটা জিনিস বল। আচ্ছা, এতদিন ধরে তো তুই এত করছিস, হ্যাঁ আমি প্রোগ্রাম করেছি, তোর ভিউয়ার্সদের বল বাবা একটু লাইক করতে, একটু দেখো আমি তোমাকে একটা কথা বলি, আমাদের অবভিয়াসলি কিছুদিন আগেই আমরা শুরু করেছি। একটা ভিডিও আমাদের কিন্তু মানে 9.5K প্লাস ভিউ গেছে। যারা দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু
আপনারা জানেন, আপনারা দেখছেন ভিডিও, আমাদের খুব ভালো লাগছে। একটু চ্যানেলটাকে লাইক করে দিন, সহমত একটু- বাংলা। সহমত বাংলা আমাদের চ্যানেলের নাম। আমাদের চ্যানেলটাকে একটু লাইক করুন, ভিডিওতে আপনারা নিজেদের মতামতগুলো রাখুন। আজকে আমরা যে অ্যানালিসিসটা করলাম তাতে আপনাদের যদি মনে হয় যে আরো কিছু অ্যাড করার কথা, কিংবা আমাদের কোনো কথায় আপনারা সম্মত নন, আপনাদের নিজেদের কোনো ওপিনিয়ন আছে, সেটাও আমাদেরকে জানান। আমরা Obviously. সেইটা নিয়েও কথা বলবো, সেইটা নিয়েও আমরা চেষ্টা করবো। Your feedback matters. আপনাদের ফিডব্যাক কিন্তু দরকার, শুধু লাইক করে দেখে চলে গেলে হবে না। চ্যানেলটাকে লাইক করুন এবং আমাদেরকে কমেন্টে জানান। তাহলে আজকে এই অবধি, নমস্কার।